আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ছাত্র আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়েছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। এক যুগ পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার ঘোষণা দিলেন জেড.আই খান পান্না। বিচারিক শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনাল আইনে রাখা হয়নি মন্তব্য। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রদান করে 5 সদস্যের নতুন ইসি গঠন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সিইসির অঙ্গীকার। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে চালকদের বিক্ষোভ, সংঘর্ষ, সড়ক ও রেলপথ অবরোধে যাত্রীদের ভোগান্তি। সংকট ঝুঁকির কথা না ভুলে জলবায়ু অর্থায়নের সমাধানের পথ খোঁজার আহ্বান, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগে জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ। এবং মৎস্য উৎপাদন আহরণে বিশ্বের শীর্ষ 5 দেশের একটি বাংলাদেশ, হুমকিতে থাকা সম্ভাবনাময় খাত রক্ষায় সমন্বিত পদক্ষেপের তাগিদ। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। আলবেনিয়ায় কচ্ছপ সংরক্ষণাগারের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে সবসময় মানুষের পাশে ছিল সশস্ত্র বাহিনী। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সাদি মাহমুদের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, বেশ কিছু সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। দীর্ঘদিন পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি।
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দেশের ক্রান্তিকালে সবসময় মানুষের পাশে থাকে সশস্ত্র বাহিনী। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বেগম জিয়া চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, দায়িত্ববোধ থেকেই সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া। শিগগিরই চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন বলেও জানান তিনি। রাহুল রয়ের রিপোর্ট। 2012 সালে সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 12 বছর পর আবারও সেনাকুঞ্জে বেগম জিয়া। 2018 সালের 5 ফেব্রুয়ারির পর সরাসরি কোনো কর্মসূচিতে অংশ নিলেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে নিতে সেনাবাহিনীর প্রোটোকল ছিল সেনাবাহিনীর বিশেষ অ্যাম্বুলেন্সও। তবে নিজস্ব গাড়িতেই সেনাকুঞ্জে যান তিনি। বিকেল 3:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। এ সময় পরিবারের সদস্য, প্রেস উইংয়ের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন তার সঙ্গে ছিলেন। সেনাকুঞ্জে রওনা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন AZM জাহিদ হোসেন। সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ওনাকে চিকিৎসার জন্য, ওনার যে চিকিৎসা যেটা করানোর জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা হচ্ছে, সেটাও খুব সহজেই আপনারা ইনশাল্লাহ দেখবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির 26 জন সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয় সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ 12 বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। বিএনপি চেয়ারপারসন ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। 2009 সালের পর আবারও আমন্ত্রণ পেলেন তিনি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্যাতিত উল্লেখ করে তার পক্ষে ট্রাইব্যুনাল সহ যে কোনো আদালতে মামলা লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। রাজনৈতিক দলের বিচারের বিষয়টি আইনে না থাকা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেছেন, বিচারিক শুদ্ধতার জন্য তা রাখা হয়নি। এ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জয়নাল আবেদিন বলেছেন, সিদ্ধান্ত সরকারের, এ নিয়ে তাদের কিছু বলার নেই। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় 2 শতাধিক মামলা হয়েছে। ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে, বর্তমানে ভারতে আছেন শেখ হাসিনা। এমন অবস্থায় তার পক্ষে আইনি লড়াইয়ে থাকার কথা বলেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই
লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই রাজনৈতিক নিপীড়ন, পীড়িতের পক্ষে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ দেখতে আসেন আইন উপদেষ্টা। সাথে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করার শামিল কিনা? বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইনের সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র আইনজীবী। এটা সরকারের ব্যাপার, সরকার কি করবে না করবে, আর এটা হচ্ছে আমাদের আন্দোলনের ব্যাপার। তার কারণ আমরা তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আইনের খসড়া দেখার কথা স্বীকার করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন চূড়ান্ত হলে এ বিষয়ে মন্তব্য করবেন তিনি। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নতুন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান তিনি। বলেছেন, আগামীতে এমন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চান যার কথা মানুষ সারা জীবন মনে রাখবে। চক্রমালিতার রিপোর্ট। সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নাম জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঘোষিত কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে। কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রজ্ঞাপনের পরপরই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনোভাবে সেটা মোকাবেলা করবেন তিনি। নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বটা কিন্তু অত্যন্ত গুরু দায়িত্ব, এটা তো ইউ অল আন্ডারস্ট্যান্ড দিস না, আমরা বুঝি এটা। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। 14, 18, 24 মানুষ তো ভোট দিতে পারে নাই, নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে এবং এই গত 15-16 বছরে অনেক লোক রক্ত দিয়েছে, অনেক খুন হয়েছে, অনেক গুম হয়েছে। এই মৃত্যুগুলো কেন হলো? এই আহত নিহতগুলো, গুমগুলো কেন হলো? তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই, আমরা আমার নিজের ভোটটা নিজে দিতে চাই, আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই। এইখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই মৌলিক তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা, এই এক্সপেকটেশনটা, এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। আমরা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি, ফেয়ারলি তার পছন্দের লোকটাকে যাতে ভোটটা দিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো সেটা ইনশিওর করার জন্য। নিজেকে দল নিরপেক্ষ দাবি করেন স্বাস্থ্য, জ্বালানি এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক এই সচিব। বিশেষ কোনো দলের প্রতি আমার কোনো দুর্বলতা নাই এবং আশা করি আমার পুরো কমিশন কোনো দলের জন্য কাজ করবে না। আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো, লুকোচুরির কোনো সুযোগ নাই। চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীর জন্য যাতে বলে যে অমুক নির্বাচন কমিশন যেটা ছিল আমরা সেটাকে প্রণিধানযোগ্য এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজ লাগাতে পারি। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসী সহ সকলের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন চালকরা। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। মহাখালীতে রেললাইন অবরোধ করার দীর্ঘ সময় সারা দেশের সঙ্গে বন্ধ ছিল ট্রেন চলাচল। যানজট আর গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। শাকির আদনানের রিপোর্ট। উচ্চ আদালত ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পর থেকেই বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা রাজধানী মহাখালী, আগারগাঁও, রামপুরা, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন।
এ সময় বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা রেলপথে অবস্থান নেয় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ থাকে দীর্ঘ সময়। ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তারা ইট পাটকেল নিক্ষেপ করেন। অটোরিকশা চালকরা বলছেন তারা মূল সড়কে নয়, অলিগলিতে রিকশা চালাতে চান। আমাদের দাবি এতটুকু, আমরা মেন রোডে যাবো না, আমরা শুধু উলিগুলি চলবো, আর যে ক্রসিংটা আমরা করতে পারি সুন্দরভাবে। আমরা মহল্লার ভিতরে চালাই, ঠিক আছে? এই 3 দিনের টাইম দেওয়ার কারণে আমরা বাইরেছি। আমরা পেটের দিয়ে রিক্সা চালাই এবং সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা চলবো কিভাবে? হয় আমাদেরকে কর্ম দাও আর নয়তো আমাদের রিক্সা ওঠানো, কিন্তু আমাদের কর্ম দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অটোরিকশা চালকরা। যতদিন এইভাবে চলবে না আমাদের চলতে হবে, আন্দোলন এইভাবে চলবে যতক্ষণ পর্যন্ত আমরা হাইকোর্ট থেকে নির্দেশনা না পাইছি যে আমাদের অনুমোদন দেওয়া হয়েছে আবার অলিগলিতে অটো চালানোর। আর যদি দেয় তাহলে আমরা এখনই এই মুহূর্তে আমরা রাজপথ ছেড়ে দেবো। 50,000 60,000 টাকা কিস্তি নিয়ে যে আমরা গাড়িটা নামাইছি, আমরা যদি গাড়িটা চালাইতে না পারি সেই কিস্তিটা কে দিবে? সরকার আমাদের দিবে? কখনোই দিবে না। বিকেলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। সংকটের ঝুঁকির কথা কখনো না ভুলে জলবায়ু অর্থায়নে কার্যকর সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তিনি। অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর উপকূলীয় দুর্যোগ ও ব্লু ইকোনমির সম্ভাবনার চিত্র। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজির রিপোর্ট। জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট দুর্যোগে থুকছে ধরিত্রী। সংকট থেকে উত্তরণে শুরু হওয়া জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের 29তম আসরেও পর্দানামার ক্ষণ ঘনিয়ে আসছে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রস্তাবিত $1 ট্রিলিয়ন অর্থায়ন লক্ষ্যমাত্রাকে এক্স হিসেবে উল্লেখ করায় হতাশা ও ক্ষোভ বেড়েছে উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে। এর মাঝেও 120টি দেশ 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দ্বিগুণ করার ঘোষণা যেমন দিয়েছে, তেমনই সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বিশ্বের উপকূলবর্তী জনপদের জীবন জীবিকা হারানো তথা বাস্তুচ্যুতির তথ্য উপাত্ত। আলোচিত হয় ব্লু ইকোনমির অপার সম্ভাবনার কথাও। The increasing of the global population will be affects by the demanding of for the food. The current land-based food production system unable to fully meet the nutritional needs of the growing population due to land capacity limitations. 2025 পর থেকে যে প্রতি বছর কি পরিমাণ ক্লাইমেট ফাইন্যান্স মোবিলাইজ হবে এবং সেটা পরবর্তীতে ডেভেলপিং কান্ট্রিকে ডিস্ট্রিবিউট করা হবে, সেইটা এখনও সেট করা সম্ভব হয়নি। এবং একটা রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে যে প্রতি বছর 300 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন, এর মধ্যে রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে, তবে একমত হওয়া সম্ভব হয়নি। অচলাবস্থা কাটাতে সব পক্ষকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। Ocean acidification is the new phenomenon started with the rise of the global temperature. Sea acidification actually causes the loss of the biodiversity. That means that impacted the livelihood of the dependent community on the coastal resources. ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের একেবারে শেষের দিকে এসেছি। এর মধ্যে ড্রাফট ইস্যু হয়ে গেছে, এখন যা নিয়ে জোর আলোচনা চলছে, নেগোসিয়েশন চলছে। এই ব্লু জোনের পাশাপাশি গ্রিন জোনেও কিন্তু নানা সাইড ইভেন্ট হচ্ছে এবং নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। আসলে আমরা ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু আমরা কোস্টাল এরিয়াতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি এবং যারা কোস্টাল বেল্টে বসবাস করে তাদের মধ্যে প্রায় 17 মিলিয়ন জেলে অথবা যারা ওখানে থাকে তারা কিন্তু সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছে, তারা ঘরবাড়ি হারিয়েছে। এটা একটা বিশাল সমস্যা। সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে এখনই যদি আমরা সবাই নজর না দেই তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে জনগোষ্ঠী যারা কোস্টাল এরিয়াতে থাকে তারা কিন্তু বিশাল একটা বিপর্যয়ে পড়ে যাবে। শেষ সময়ে এসেও কার্যকর সমাধানের পথে না যাওয়া, জীবাশ্ম জ্বালানি বন্ধ সহ বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে যাচ্ছে পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন।
আর মাত্র একদিন পরেই শেষ হতে যাচ্ছে 29তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বিভিন্ন খাতে বরাদ্দ ও অর্থ ছাড়ে ঠিক কী সিদ্ধান্ত আসতে পারে, মূলত সেদিকেই তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো। তবে ধনী দেশগুলো যদি তাদের অবস্থান পরিবর্তন করতে না পারে, তাহলে ভালো কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে নেপাল ও ভুটানের পরিবেশ সচিবদের সাথে বৈঠকে টেকসই এবং জলবায়ু সহনশীল উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সে সময় নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং বনায়ন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমন্বিত কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পরে স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বব্যাপী মৎস্য সম্পদ উৎপাদন ও আহরণে প্রথম 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য সম্পদ। প্রাণীজ আমিষ ও পুষ্টি চাহিদার বড় অংশ আসে মাছ থেকে। তবে জলবায়ু পরিবর্তন ও দখল দূষণে নদী সহ জলাশয়ে ভরাট হয়ে যাওয়া সহ মানবসৃষ্ট নানা কারণে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। হুমকিতে থাকা সম্ভাবনাময় এই খাত রক্ষায় সমন্বিত পদক্ষেপ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব মৎস্য দিবস নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভৌগোলিকভাবে নদী, খাল, বিল, হাওর, লেকসহ মিঠা পানির জলাশয়ের পাশাপাশি বাংলাদেশে রয়েছে সুবিস্তীর্ণ উপকূলীয় ও সমুদ্র এলাকা। আর এই বিশাল জলসীমায় মৎস্য সম্পদ অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমিষের মোট চাহিদার সিংহভাগ পূরণ করা হয় মিঠা পানির মৎস্য সম্পদ থেকে। অভ্যন্তরীণ জলাশয়গুলোতে প্রায় 260 প্রজাতির মাছ এবং 50-এরও বেশি প্রজাতির চিংড়ি পাওয়া যায়। প্রায় 40 প্রজাতির মাছ উৎপাদন করা হয় কৃত্রিম প্রজনন ও চাষের মাধ্যমে। সমুদ্র সীমায় ইলিশ, লইট্টা, ছুরি, রিঠা, সুরমা, কোরাল, টুনাসহ প্রায় 475 প্রজাতির মাছ পাওয়া যায়। সামুদ্রিক মাছের শতকরা 66% মাছই ইলিশ। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম। এছাড়াও বড় অংশ দখল করে আছে চিংড়ি। এই শিল্পে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে অর্জিত হয় বিপুল বৈদেশিক মুদ্রা। তবে নদী দখল করে স্থাপনা নির্মাণ, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার সহ বিভিন্ন কারণে ভয়াবহভাবে দূষিত হচ্ছে পানি, যা মাছসহ অন্যান্য জলজ জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অতিবৃষ্টি ও খরায়ও মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে বিপন্ন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে 500টি অভয়াশ্রম স্থাপন সহ উদ্ভাবিত হয়েছে বিলুপ্ত প্রায় 40 প্রজাতির দেশীয় মাছের প্রজনন কৌশল ও চাষ পদ্ধতি। 29টি জেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন, প্রজনন মৌসুমে জাটকাসহ ইলিশ আহরণ নিষিদ্ধ করা এবং মাছ সংরক্ষণে বিভিন্ন আইন প্রণয়ন করেছে সরকার। মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতিবছর জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। মৎস্য খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্মুক্ত জলাশয়ের টেকসই সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বজায় থাকবে মাছে ভাতে বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিশ্ব মৎস্য দিবস 2024 নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৮ জন নিহত হয়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়িয়েছে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদে ওঠা 4টি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ফিলিস্তিনের গাজায় মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউহাব গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এবার নিটল ডাটা বিশেষ সংবাদ। আলবেনিয়ার ডায়াসে বিলুপ্ত প্রায় কচ্ছপ সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় এক যুবক। ইরজান গুকসা নামের এই যুবকের উদ্যোগে তৈরি এই সংরক্ষণাগারে 100টির বেশি কচ্ছপ স্থান পেয়েছে। বিলুপ্ত প্রায় এসব প্রাণী রক্ষণাবেক্ষণের পাশাপাশি এই সংরক্ষণাগারকে ঘিরে নেওয়া হয়েছে কৃষিকাজের উদ্যোগ। প্রতিদিনই পর্যটকরা ভিড় করছেন এই সংগ্রহশালায়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের সিএমএসএমই ডিভিশনের উদ্যোগে সাস্টেইনেবল ফিন্যান্স ও গ্রিন ফিন্যান্সের উপর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। আর উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, শাহনিয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি বিশ্বের দুই প্রান্তে একটি বাংলাদেশ হুমকিতে থাকা সম্ভাবনাময়